নতুন কোনো ক্যালেন্ডার পেলেই আমার একটা দারুণ বদভ্যাস রয়েছে। প্রথমেই লাল কালিগুলো খুঁজতে থাকি, কারণ লাল কালি মানেই ছুটির দিন। আর শুক্রবার জল করতে থাকে লাল কালি দিয়ে। শুক্রবার মানেই আমাদের কাছে নতুন কোনো প্ল্যান, আমার কাছে তো বটেই। শুধু প্ল্যান নয়, সাথে থাকে ঘরের অনেক কাজও। তবে সব কাজেই বামপন্থী হয়ে দাঁড়াবে ব্যথা। আর সেটা যদি হয় কোমর ব্যথা, তাহলে তো কথাই নেই, আরো বামে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের ফ্রাইডে নাইট উইথ রিমাটোলজিস্টের 61তম পর্বে। দর্শক, আপনারা যে প্রচুর ভালোবাসা দিয়েছেন আমাদের, তারই প্রতিফলন। অর্ধশতক পেরিয়ে আমরা শতকের পথে। আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার ফ্রাইডে নাইট উইথ রিমাটোলজিস্ট এর নতুন পর্বে। দর্শক, আমাদের সাথে অনবদ্য এই পর্বে যোগ হয়েছেন অসামান্য একজন মানুষ, একজন উদীয়মান, প্রতিভাবান চিকিৎসক তারকা। আমাদের আজকের পর্বে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের এই চিকিৎসক তারকার সাথে। আমাদের সাথে আজকে রয়েছেন ডক্টর নাসিম রেজা চৌধুরী। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রাসেল। স্যার, শুনতে পাচ্ছেন? জি রাসেল, আমি শুনতে পাচ্ছি আপনাকে। দর্শক, আমাদের অতিথি, প্রিয় মানুষ ডক্টর নাসিম রেজা চৌধুরী সম্পর্কে বহু বিশেষণ বিভিন্ন ভাবে আমি যোগ করতে পারি। তবে তার আগে স্যারের অনুভূতি একবার জেনে নিব। স্যার, কেমন আহ, লাগছে? কেমন আছেন স্যার? ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে এসে কেমন লাগছে স্যার আপনার? জি, ভালো আছি রাসেল। ধন্যবাদ আপনাকে আমার এত সুন্দর একটা উপস্থাপন এবং পরিচয় করে দেওয়ার জন্য দর্শকদের মাঝে। আর রাজ টিভিকেও ধন্যবাদ যে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বা বিষয় নিয়ে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য দর্শকদের মাঝে। দর্শক, দীর্ঘ সারিতে আমি যাব না, তবে ছোট্ট করে আমাদের এই মানুষটিকে আরো একবার পরিচয় করে দিতে পাই। ডক্টর ডক্টর নাসিম রেজা চৌধুরী স্যার। স্যার কর্মরত আছেন কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল, আর্থরাইটিস অ্যান্ড রুমাটোলজিস্ট স্পেশালিস্ট হিসেবে। স্যার, শুনতে পাচ্ছি রাসেল। স্যার আমাদের আজকের বিষয় সাজানো হয়েছে কোমর ব্যথা নিয়ে কারণ এবং প্রতিকার এবং জি। চিকিৎসা। স্যার, আমরা জানি আপনি রিমাটোলজিতে একজন একজন জননন্দিত নাম, একজন একজন কমন নাম সম্পর্কে যদি আমরা বলতে চাই, তার মধ্যে আপনি একজন। স্যার, আপনার কি মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে, বা আমি যদি অন্যান্য দেশের সাথে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোকেই চিন্তা করে থাকি, তার সাথে বাংলাদেশে কোমর ব্যথার আহ, সংখ্যা বা কোমর ব্যথার রোগীর সংখ্যা কি দিন দিন বাড়ছে? আপনার কি মনে হয় স্যার? উম আসলে শুধু বাংলাদেশ নয়, মানে কোমর ব্যথাটা একটা গ্লোবাল প্রবলেম বলতে পারেন। কারণ হচ্ছে আমাদের বর্তমান যুগে আমাদের যে কার্যপরিধি, কাজের ধরন, খাদ্যাভ্যাস, এগুলো অনেক কিছুই কোমরে ব্যথার সাথে জড়িত। তো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোমরে ব্যথাটা আসলে কতটা কমন, তো গবেষণা বলছে যে শতকরা 80% মানুষ তাদের জীবনে কখনো না কখনো কোমরে ব্যথায় ভুগতে পারেন। আর আসলে যেসব সমস্যা নিয়ে মানুষ ডাক্তারের কাছে যায় তার মধ্যে একটা কমন কারণ হচ্ছে ব্যথা, যেমন বুকে ব্যথা, মাথা ব্যথা, পেটে ব্যথা, জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা। তো এইসব ব্যথার মাঝে আমি বলবো যে যে ব্যথার কারণে মানুষ ডাক্তারের কাছে যায় তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে কোমরে ব্যথা। আর যদি বলেন যে খোদ আমেরিকা ওদের একটা গবেষণায় দেখিয়েছে যে ওদের চিকিৎসা ব্যবস্থার যে ব্যয়, তার একটা বড় অংশ এই দীর্ঘমেয়াদী কোমর ব্যথার রোগ নির্ণয়, চিকিৎসার পিছনে ওরা ব্যয় করে। তো আমি মনে করি আমাদের দেশও এর ব্যতিক্রম নয়। ইভেন আমাদের আমাদের যে প্র্যাকটিস, সেখানে আমরা দেখতে পাই যে আমাদের যে রোগীরা ব্যথা নিয়ে আসে তার মধ্যে একটা বড় অংশই আসলে কোমর ব্যথা নিয়েই আসে। আমরা দেখছিলাম ফ্রাইডে নাইট উইথ রিমাটোলজিস্টের আজকের 61তম পর্ব। আমাদের সাথে রয়েছেন ডক্টর নাসিম রেজা চৌধুরী। সুন্দর এই অনুষ্ঠানটি সায়েন্টিফিক পার্টনার হিসেবে রয়েছে ডেল্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং তার সাথে মিডিয়া পার্টনার রাজ টিভি। দর্শক, কথা না বাড়িয়ে আমরা আবারও ফিরতে চাই মূল অনুষ্ঠানে। তবে ছোট্ট করে জানিয়ে রাখতে চাই, আমরা থাকবো ঠিক রাত 10:30 অবধি, আধা ঘন্টা অবধি এই অনুষ্ঠানে। আপনারা চাইলে আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারেন। আমাদের প্রশ্ন করার জন্য চলে যেতে হবে কমেন্ট বক্সে এবং পাঠিয়ে দিন আপনার প্রশ্ন। উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় মুখ, প্রিয় মানুষ ডক্টর নাসিম রেজা চৌধুরী স্যার। স্যার, যদি আরো একটু বড় করে আমি জানতে চাই, বাংলাদেশের প্রেক্ষাপটে এই কোমর জি। ব্যথার প্রধান কারণগুলো কি কি স্যার? আপনার কি মনে হয়? হুম। আসলে কোমর ব্যথার যদি আপনি কারণ আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমরা
মানে রিমাটোলজিস্ট বা ডাক্তাররা কোমর ব্যথার কারণগুলিকে মূলত তিনটা ভাগে ভাগ করি। যেমন প্রথমটি হচ্ছে মেকানিক্যাল কারণ, মানে আমাদের মেরুদণ্ডে তো অনেকগুলো ওখানে হাড় থাকে, তারপর হচ্ছে আপনার লিগামেন্ট টেন্ডন থাকে, এই হাড়গুলির মাঝখানে অনেকগুলো জয়েন্ট থাকে। তো এখানকার হাড়গুলির গঠন, লিগামেন্টের গঠন বা ফাংশন বা কার্যগত পরিবর্তনের কারণে যে ব্যথাগুলি হয় এগুলিকে আমরা বলি হচ্ছে মেকানিক্যাল কারণ। এটাই আসলে বেশি কমন। যেমন বয়স পরিবর্তনজনিত কারণে মেরুদণ্ডের হাড়ের গঠনে কিছু পরিবর্তন হয়, জয়েন্টে পরিবর্তন হয়, এগুলি। তারপর যেমন কমন, আমরা কিছু একটা ওজন কিছু উঠাতে গিয়ে হঠাৎ করে কোমরের মাংস পেশি বা লিগামেন্টে টান পড়লো, আমরা বলি এটা স্প্রেইন বা স্ট্রেইন, এগুলি কমন কারণ। এছাড়া মেরুদণ্ডের হাড়ের মাঝখানে ওখানে যে ডিস্ক থাকে, এগুলি সরে গিয়ে অনেক সময় নার্ভের উপর চাপ দেয়, যেটা আপনারা কমনলি সাধারণ মানুষের কাছে অনেকের কাছে জানেন যে সায়াটিকা বাত বলে যেটাকে। এগুলি হচ্ছে কমন কারণ। আর এছাড়া কিছু নন মেকানিক্যাল কজ আছে, এগুলি একটু সিরিয়াস। তবে আমি আশ্বস্ত করতে চাই যে সবাইকে, যে আসলে কোমর ব্যথার কারণগুলির মধ্যে আমি বলবো যে মানে 95%ই হচ্ছে নন সিরিয়াস কজ। বাকি অনলি 5% হচ্ছে সিরিয়াস কজ, যেমন মেরুদণ্ডের হাড়ে ওখানে ইনফেকশন হতে পারে, টিবি রোগ হতে পারে, তারপরে ওখানে কোনো টিউমার হতে পারে, বা শরীরে অন্য কোথাও একটা ক্যান্সার হলো সেটা এখানে ছড়িয়ে যেতে পারে। আর হচ্ছে ইয়াং মানুষদের, যেমন 45 বছরের নিচে একটা বিশেষ ধরনের বাত রোগ হয়, আহ যেটা কোমরকেই মূলত আক্রমণ করে, এটাকে বলে স্পন্ডাইলো আর্থ্রাইটিস। তো এই ধরনের রোগগুলো হচ্ছে একটু সিরিয়াস কজ, নন মেকানিক্যাল কজ। আর এছাড়া আনকমনলি বলবো আমি, কিছু পেটের অঙ্গ প্রত্যঙ্গের ব্যথাও কখনো কোমরে ছড়াতে পারে, যেটা কোমর ব্যথার কারণ হিসেবে রোগীরা আমাদের কাছে উপস্থাপিত হতে পারে। যেমন কিডনিতে পাথর, গল ব্লাডারে পাথর, তারপর মহিলাদের ক্ষেত্রে তাদের যে পেলভিক অর্গানগুলো মানে তলপেটের অর্গানগুলো, জরায়ুর আশেপাশে যে স্ট্রাকচার গুলি থাকে, এগুলির ব্যথা কখনো কখনো মেরুদণ্ডে ছড়াতে পারে, যেটা কোমরে ব্যথা হিসেবেও দেখা দিতে পারে। তো এগুলি আসলে মূলত কমন কারণগুলি বলবো আর কি, বাংলাদেশের ক্ষেত্রেও। অনেক ধন্যবাদ স্যার, আমাদের কাছে প্রচুর প্রশ্ন জমা হচ্ছে, বুঝতেই পারছি দর্শকরা আমাদের ভালোবাসা আর দর্শকদের ভালোবাসাতেই আমাদের জি আসলে জি জি। অনুষ্ঠান এত দূর অব্দি আসতে পেরেছে স্যার। আমরা প্রশ্ন নিয়ে নিচ্ছি এই মুহূর্তে সাবিহা তাবাসুম। সাবিহা তাবাসুম, বয়স 45 বছর। উনি প্রশ্ন করেছেন, দীর্ঘদিন যাবত উনি টিবির ওষুধ খাচ্ছেন। ওনার দর্শক, আপনার টিবির বিষয়টি আপনি পরিষ্কার করে লিখলে আমাদের জন্য খুব সুবিধা হয়। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা আরো একটি প্রশ্ন নিয়েছি, আমাদের কাছে প্রশ্ন করেছেন তাসমিম মেহনাজ। তাসমিম মেহনাজ প্রশ্ন করেছেন, কোমর ব্যথায় টিবির ভূমিকা কতখানি? ধন্যবাদ তাসমিম স্যার, আপনি এই মুহূর্তে এই প্রশ্নটি অবশ্যই উত্তর দিয়ে দিয়েছেন, তারপরেও যদি একটু বলতেন। টিবি বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা জানি অনেক বেশি, এই কোমর ব্যথার সাথে জড়িত সম্পর্কিত টিবি কিরকম স্যার, যদি একটু বলতেন আমাদের রাইট। বন্ধু তাসমিম মেহনাজের উদ্দেশ্যে। উনি খুবই আসলে সুন্দর একটা প্রশ্ন করেছেন, যে এটা আমি বলবো যে অনেক সময় নেগলেক্টেড একটা কারণ। আহ বাংলাদেশ সহ এশিয়া মহাদেশ, আমরা আসলে একটা টিবি এন্ডেমিক জোন, এখানে টিউবারকুলোসিস বা যক্ষ্মা খুবই কমন। তো অনেকের ধারণাই থাকে যে টিবি মনে হয় শুধু ফুসফুসে হয়। আসলে শরীরের স্পেসিফিক অল্প কয়েকটা অর্গান ছাড়া টিবি হতে পারে না এমন কোনো অর্গান নেই। এবং কোমর ব্যথার যে কারণগুলি আমি আগেই বলেছি, যে 95% কারণই তেমন সিরিয়াস নয়, বাকি যে 5% সিরিয়াস কারণ, এর মধ্যে কিন্তু টিবি একটি। এবং আমরা আসলে রেগুলার প্র্যাকটিসে অনেক টিবির পেশেন্ট পাই, যাদের মেরুদণ্ডের হাড়ে টিবি হয়। তো এটা সাধারণত আহ, পিঠের উপরের দিকে নিচের হাড় এবং একেবারে কোমরের নিচের উপরের হাড়, এই জায়গাগুলিতে টিউবারকুলোসিস বেশি হয়। তো দেখা যায় যার হয়তো আগে একটা ফুসফুসে টিবি হয়েছিল, বা যিনি যেই পরিবেশে বড় হচ্ছেন আশেপাশে কারো টিবি রোগ ছিল, উনি টিবির কন্ট্যাক্টে ছিলেন, এরকম পেশেন্ট যদি কোমরে ব্যথা নিয়ে আসে, দীর্ঘদিনের কোমরে ব্যথা সাথে জ্বর, অথবা ওনার ওজন কমে যাচ্ছে, এই ধরনের ফিচার নিয়ে আসলে তখন আমরা টিবি রোগ সন্দেহ করি। তো এটা শিওর হওয়ার জন্য আমরা এক্স রে করি, অনেক সময় এক্স রেতে আসে না, তখন একটু অ্যাডভান্স টেস্ট যেমন এমআরআই লাগে। তো এমআরআই এর পরেও অনেক সময় ধরা পড়ে না, তখন আমরা সিটি গ্যাটেড এফএনএসি বলি, সুই দিয়ে ওখান থেকে একটু রস নিয়ে পরীক্ষা করলে এই মেরুদণ্ডের টিবি রোগ নির্ণয় করা যায়। আর মেরুদণ্ডের টিবি রোগ হলে সাধারণত আসলে আমরা যে সাধারণভাবে 6 মাসের টিবি চিকিৎসা দেই, সেটা একটু এক্সটেন্ডেড হয়ে বর্তমানে আমাদের যে ন্যাশনাল গাইডলাইন, জাতীয় গাইডলাইন, ওটা বলছে যে টিবি যদি মেরুদণ্ডের হাড়ে আক্রমণ করে তাহলে ডাবল 12 মাস চিকিৎসা দিতে হবে। আর এটা যদি আসলে সঠিক সময়ে চিকিৎসা করা না হয়, তাহলে টিবি রোগ কিন্তু ওখানে মেরুদণ্ডের হাড্ডি, স্নায়ুরজ্জু এগুলোকে আঘাত করার কারণে এমনকি পা প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে। আপনার বাউল ব্লাডার স্ফিংটার ডিস্টারবেন্স হতে পারে, মানে পায়খানা প্রস্রাবের কন্ট্রোল নষ্ট হয়ে যেতে পারে। তাই আমাদের চিকিৎসকদের আসলে আমার মনে হয় যে বেশি সচেতন থাকা উচিত, যে একজন রোগী মেরুদণ্ডে ব্যথা নিয়ে আসলে এটার পিছনে টিবিও একটা কারণ কিনা।
আর দর্শকদের জন্য বলবো যে এবং বড় আপনাদের কারণ হিসেবে এত বাংলাদেশ সিরিয়াস, প্রেক্ষাপটে স্যার। জি জি জি, চিন্তা করার অতটাও প্রয়োজন নেই, কারণ আপনার ডাক্তার আপনাকে পরীক্ষা করলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার আসলে টিবি কারণ হতে পারে কিনা, তখনই আপনার উনি পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চয়ই আপনার টিবি রোগ নির্ণয় করতে পারবেন। তার মানে আপনারা কোমর ব্যথা হলে, এখন যেহেতু বাংলাদেশে টিবি বেশি হয়, আপনার এখনই ভয় পাওয়ার কারণ নাই যে আমার কোমরে ব্যথা মানেই মনে হয় আমার টিবি হয়ে গেল, এরকম না জিনিসটা। অনেক ধন্যবাদ স্যার, এত ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের দর্শকদের, এবং খুব সুন্দর চৌকস প্রশ্ন ছিল, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি আবারও তাসমিম মেহনাজ আপনাকে, এবং স্যার অবশ্যই আপনাকে এত সুন্দর ব্যাখ্যামূলক উত্তরের জন্য। স্যার আমরা আবারও মূল আলোচনায় ফিরবো, তবে তার আগে আমরা আরো একটি প্রশ্ন নিতে বাধ্য হচ্ছি, আমাদের প্রশ্নের প্রচুর চাপ রয়েছে স্যার, বুঝতেই জি জি। পারছি। আমাদের অনুষ্ঠান খুব পছন্দ করছে দর্শক, আমাদের কাছে এই মুহূর্তে প্রশ্ন নিচ্ছি আমরা। শায়লা খাতুন 45 বছর বয়স, উনি জানতে চেয়েছেন মাঝে মাঝে কোমরে ব্যথা অনুভব করেন, যার জন্য উনি দীর্ঘদিন ওষুধ খাচ্ছেন, তবে কোমরের ব্যথা কিছুতেই সারছে না, এবং এই কোমরের ব্যথাটা বিভিন্ন জায়গায় ছড়াতে থাকে, কি করণীয়? ধন্যবাদ জি শায়লা খাতুন আপনার প্রশ্নের জন্য স্যার। জি জি জি। আচ্ছা, উনি যেহেতু আমাদের রোগী শায়লা খাতুন, ইনি একজন মহিলা, বয়স ওনার 45। তো ওনার কোমরে ব্যথার আসলে অনেকগুলি কারণই আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি আগেই কিন্তু পার্থক্য করে নিয়েছিলাম, যেহেতু জি স্যার। কমন হচ্ছে আসলে মেকানিক্যাল যে কজগুলি, বয়স পরিবর্তনজনিত কারণে মেরুদণ্ডের এখানে লিগামেন্টস, জয়েন্টস, মাসল, বোনস এগুলির কিছু পরিবর্তন আসে। ওগুলির ক্ষেত্রে আসলে আমার মনে হয় যে আপনি আপনার লাইফস্টাইল কিছু চেঞ্জ করতে পারেন। যেমন নিচু হয়ে কাজ না করা, সোজা হয়ে বসা, সোজা হয়ে হাঁটা। আবার কোমর ব্যথা দীর্ঘস্থায়ী হওয়ার পেছনে অনেক সময় কমপ্লেক্স কিছু কারণ কাজ করে। যেমন মানসিক অবসাদ, বিষণ্ণতা, পরিবারে কোনো কিছু নিয়ে মন খারাপ থাকা, যেখানে আপনি কাজ করেন সেই কাজের জায়গায় হয়তো অশান্তি। এসব কারণগুলি একটা বড় কারণ কিন্তু আমাদের দেশের এই বয়সের মহিলাদের কোমর ব্যথা ভালো হতে না চাওয়া। দেখা যায় দীর্ঘদিন কোমর ব্যথা থাকে, মাঝে মাঝে কাজের পরিবর্তনের সাথে ব্যথাটাও বাড়ে কমে, যে সবসময় থাকে কিন্তু আমি একটু নিচু হয়ে কাজ করলে, নিচে বসলে উঠতে সমস্যা হয়, এই কারণগুলাই বেশি। তবে যেহেতু আপনার একটা লম্বা সময় ধরে হচ্ছে, আমার মনে হয় আপনার একজন মেডিসিন বিশেষজ্ঞ অথবা একজন রিউমাটোলজিস্টের সাথে কথা বলে কোমর ব্যথার যে দীর্ঘমেয়াদী অন্য কারণগুলি, যেগুলি সিরিয়াস, আমি বারবার বলছি less than 5%, সেটা সম্ভাবনা খুবই কম, তারপরও যে আপনার কোমর ব্যথার ধরন অনুযায়ী আপনার চিকিৎসক দেখলে আপনাকে বুঝতে পারবেন যে আপনার কোনো সিরিয়াস কারণ আছে কিনা। যেমন আমি বলছি স্পন্ডাইলো আর্থ্রাইটিস, এটা কিন্তু এই বয়সে হয়, less than 45 ইয়ার্সে। তো ওই ব্যথাটার ধরনটা আপনি একটু নিজের সাথে মিলিয়ে দেখতে পারেন যে সাধারণত স্পন্ডাইলোআর্থ্রাইটিস এর ব্যথাটা অ্যাক্টিভিটিতে কম থাকে, মানে আপনি দিনের বেলা যখন কাজকর্ম করবেন তখন দেখবেন কম্পারেটিভলি আপনি বেটার ফিল করছেন, কিন্তু রাতে বিশ্রামে যাওয়ার পরে, মাঝরাতে, সকালবেলা এই সময়টা যদি আপনার কোমর ব্যথাটা বেশি ফিল করেন আপনি, তাহলে আপনার স্পন্ডাইলোআর্থ্রাইটিস হওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রেও সেই আবারও একই কথা, আপনি একজন মেডিসিন অথবা রিউমাটোলজিস্ট ডাক্তারের সাথে আসলে পরামর্শ করলে উনি কিন্তু এই কারণগুলি পার্থক্য করতে পারবেন যে আপনারটা সিম্পল মেকানিক্যাল কারণ কিনা। যদি মেকানিক্যাল কারণ হয় তাহলে সেক্ষেত্রে আসলে আমি যেভাবে বললাম, লাইফস্টাইল চেঞ্জ করা, নিজের মনকে পরিবর্তন করা, অনেক সময় কিছু এক্সারসাইজ আছে, সেটা আমরা অনেক সময় আমাদের চেম্বারে আমরা রোগীদেরকে শিখিয়ে দেই, কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ, অ্যারোবিক এক্সারসাইজ, এগুলি করলেও আসলে এই কোমরের ব্যথাগুলি ভালো থাকে, আপনার পক্ষে ভালো থাকা সম্ভব। তবে যেহেতু অনেকদিন হয়ে গেছে, আমার মনে হয় আপনি একজন রিউমাটোলজিস্ট অথবা একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নিলে ভালো হবে, কারণটাও জানতে পারবেন। অনেক ধন্যবাদ স্যার, এবং ধন্যবাদ শায়লা খাতুন আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনি এই বিষয়ে সচেতন হবেন এবং অবশ্যই একজন রিমাটোলজিস্টের শরণাপন্ন হবেন। দর্শক, আমরা দেখছিলাম ফ্রাইডে নাইট উইথ রিমাটোলজিস্টের 61তম পর্ব, আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় স্যার। স্যার, পুরো আলোচনা জুড়ে আমাদের কাছে দুটো ব্যাপার খুব উঠে এসেছে, একটা বয়সের ব্যাপার, এবং তার সাথে সাথে জেন্ডার বা নারী পুরুষের একটা ব্যাপার উঠে এসেছে স্যার। তো যদি আমি পুরো বিষয়টাকে সংক্ষেপে বলতে চাই, কারা ঝুঁকিতে বেশি থাকেন বাংলাদেশ প্রেক্ষাপটে, স্যার আপনার মন্তব্য কি দাঁড়াবে স্যার? জি 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 জি। হ্যাঁ, ডেফিনেটলি কোমর ব্যথার আসলে কিছু ঝুঁকিপূর্ণ ব্যাপার আছে, মানে স্পেসিফিক কিছু মানুষ আছেন যাদের কোমর ব্যথাটা বেশি হয়। যেমন ওবেসিটি, যারা স্থূলকায় এদের কোমর ব্যথা বেশি হয়, যেটা আমরা এখন আমাদের আশেপাশে সমাজে দেখতেই পাচ্ছি, আমাদের ফুড হ্যাবিটের কারণে, আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, আমাদের এক্সারসাইজ নেই। সমাজে এখন অনেক মানুষই মোটা, এই স্থূলকায়তা একটা কোমর ব্যথার একটা কারণ। আর আপনি মেল ওজন ফিমেলের বেড়ে কথাটা যাওয়া বা যেহেতু ওজন বললেন, জি, বৃদ্ধি। ওজন বেড়ে যাওয়া, কম্পারেটিভলি পুরুষদের চেয়ে মহিলাদের কোমর ব্যথাটা বেশি দেখা যায়। ইভেন স্মোকিং ও কোমর ব্যথার একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে গণ্য করা হয়। আর তাছাড়া ডেফিনেটলি আমার যে কাজের ধরন, যারা খুব বেশি ভারী কাজ করেন, ওজন জিনিস উম, ভার বহন করেন, তুলেন, ওনাদের আসলে কোমর ব্যথাটা একটু বেশি হয়। আর কিছু কথা আমি আগেও বলেছিলাম যে কোমর ব্যথা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই একিউট যে কোমর ব্যথাগুলি, মানে হঠাৎ করে যেগুলি হয়, এগুলি কিন্তু ভালো হয়ে যায়।
6 থেকে 8 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। কিন্তু এই যে একটু আগে একজন আমাদের দর্শক বললেন যে ওনার অনেকদিন থেকে কোমরে ব্যথা, এই কোমর ব্যথাগুলির ক্ষেত্রে আসলে অন্য কারণ জড়িত, যেটা ভালো হয় না 8 সপ্তাহ পরেও। আমি আগেও বলেছি যে আমাদের মনের কষ্ট, কোনো কারণে আমার মনে একটা অশান্তি আছে, এই অশান্তির কারণে কিন্তু আমার কোমর ব্যথা ভালো হইতে চাবে না। তারপর ধরেন জব ডিসস্যাটিসফ্যাকশন, আমি যেখানে কাজ করি কাজের পরিবেশ আমার ভালো লাগে না, পরিবারের কোনো একটা কিছু নিয়ে আমার অশান্তি আছে, আগে থেকে আমি একটা মানসিক রোগ ডিপ্রেশনে ভুগি, এই কারণগুলিকেও কোমর ব্যথার রিস্ক ফ্যাক্টর হিসেবে গণ্য করা হয়। স্যার খুব ভালো একটা কথা বলেছেন, মানসিক স্বাস্থ্য। বাংলাদেশে কিন্তু মানসিক স্বাস্থ্যের চর্চা আমি বলবো খুবই কম। আবার যদি পার্শ্ববর্তী দেশগুলোতেও তাকাই, সেখানেও মানসিক স্বাস্থ্যের যতটুকু চর্চা হয়ে থাকে, জি জি। বাংলাদেশ সেক্ষেত্রে অনেকটাই পিছিয়ে। স্যার এখানে একটা ব্যাপার খুব সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন, ভারী কাজ করা। এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ এখন খুবই পরিচিত এই টার্মটার সাথে, পিএলআইডি বা প্রোল্যাপসের যে ব্যাপারটা। স্যার এই ব্যাপারে যদি একটু আপনি বলতেন, কারা ঝুঁকিতে থাকে এই প্রোল্যাপসের ঝুঁকিতে, বা হলে কি করতে পারে স্যার? জি জি। আসলে পিএলআইডি যেটা, মানে খুবই কমন এখন এই শব্দটা, এটার মানে হচ্ছে আমি আগেই বলেছিলাম যে মেরুদণ্ডে আসলে অনেকগুলো হাড় হাড় থাকে যেগুলোকে ভার্টিব্রা বলে। এই ভার্টিব্রা গুলির মাঝখানে একটা তরুণাস্থির তৈরি একটা ডিস্ক থাকে। এই ডিস্কটা আসলে আমাদের শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। তো এই ডিস্কটার ভিতরের অংশ যদি কখনো কখনো একটু বাইরের দিকে বের হয়ে আসে এবং আমাদের পায়ের যে স্নায়ু বা নার্ভগুলির উপরে যদি চাপ প্রয়োগ করে বা প্রেসার দেয়, তখন এটাকে কমনলি পিএলআইডি বলা হয়ে থাকে। তো পিএলআইডির সাথে আসলে যদি বলেন যে ঝুঁকিতে কারা আছে, ডেফিনেটলি আগে যারা আমরা বললাম যে যারা আসলে ভারী কাজ করেন, ওয়েট লিফটিং করেন, ওনারা একটু ঝুঁকি থাকে। তবে এরকম এই ধরনের কাজ করা ছাড়াও অনেকেরই এই পিএলআইডি অসুখটা হতে পারে। কারো কারো জন্মগতভাবে হাড়ের, মেরুদণ্ডের হাড়ের কিছু সমস্যা থাকতে পারে, যেমন আমরা বলি স্পন্ডাইলোলিস্থেসিস। ওনাদের মেরুদণ্ডের একটা হাড় আর একটা নিচের হাড়ের উপর থেকে একটু সামনে চলে আসে। এইসব কারণে অনেক সময় পিএলআইডি হতে পারে। আর পিএলআইডি হলে এখন কমন একটা ব্যাপার দেখা যায় যে মানে সার্জারি, খুব অনেক রোগীরই অপারেশন জি হয়ে স্যার। যায়। তো আমি এটা আশ্বস্ত করতে চাই যে আসলে পিএলআইডি হওয়ার পরও আমি 75% রোগী 3 থেকে 6 মাসের মধ্যে আসলে ব্যথামুক্ত হয়ে যান। সার্জারি লাগে খুব কম পেশেন্টেরই, যাদের এরকম নার্ভের উপরে চাপ পড়ার কারণে যদি ওনার পা যদি দুর্বল হয়ে পড়ে, পা শুকিয়ে যায়, অথবা স্ফিংক্টার ডিস্টারবেন্স হয়, মানে প্রস্রাব পায়খানার কন্ট্রোল নষ্ট হয়ে যায়। তো এইসব ক্ষেত্রে যদি নার্ভ গুচ্ছের উপরে চাপ করে, আমরা এটাকে অনেক সময় বলি কর্ডা ইকুইনা সিনড্রোম বলি, এইসব ক্ষেত্রে আসলে সার্জারির প্রয়োজন হয়। অথবা আমি রোগীকে রেস্ট দিলাম, ঔষধ দিলাম, কিছু অ্যাক্টিভিটি মডিফিকেশন করলাম, কিন্তু 6 সপ্তাহ পরেও রোগীর ব্যথার তেমন কোনো উন্নতি হলো না, বরং আরো বেড়ে গেল, সেসব ক্ষেত্রে হয়তো অপারেশনের প্রয়োজনীয়তা আছে। না হয় পিএলআইডি রোগীদের ম্যাক্সিমাম পেশেন্টই 3 থেকে 6 মাসের মধ্যে আস্তে আস্তে আসলে ভালো হয়ে যান। ধন্যবাদ স্যার এত সুন্দর একটি বার্তার জন্য, এবং আমাদের দর্শকদের আশ্বস্ত করার জন্য যে পিএলআইডি মানেই বড় ধরনের অপারেশন লাগবে, আপনি সুস্থ হবেন না, এই ব্যাপারটা না। চিকিৎসা রয়েছে এবং সঠিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি আমাদের দর্শকদের স্যারের মাধ্যমে। স্যার আমরা এই মুহূর্তে আরো কিছু প্রশ্ন নিতে বাধ্য হচ্ছি। আমাদের প্রশ্ন করেছেন এই মুহূর্তে মাহমুদ হোসেন জানতে চেয়েছেন, উনি ভারী কাজ করেন এবং মাঝে মাঝে কোমরে ব্যথা হয়। মাহমুদ, আপনার প্রশ্নটি আরো একটু পরিষ্কার করলে আমাদের জন্য সুবিধা হতো। তবে স্যার, ওনার প্রশ্নের সারমর্ম এটাই দাঁড়িয়েছে, উনি ভারী কাজ করেন, মাঝে মাঝে কোমর ব্যথা করেন। এক্ষেত্রে উনি কতটুকু ঝুঁকিতে থাকবেন পিএলআইডির? যদিও স্যার আপনি এই হ্যাঁ, ব্যাপারে এই বলেছেন, ব্যাপারটা আসলে তারপরও স্যার বেশ যদি একটু কয়েকবারই বলতেন। বলা হয়েছে, তারপরও জি। আসলে ওনার যে সমস্যাটা এটাই প্র্যাকটিক্যাল সমস্যা। আমরা চাইলেই আসলে একজন মানুষের পেশাটাকে পরিবর্তন করতে পারি না। ওনার পক্ষে হয়তো নতুন একটা কাজ কাজ খুঁজে নেওয়াটা আমাদের পক্ষে বলা যতটা সহজ, ওনার জন্য ঠিক ততটাই কঠিন। তো এইসব ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে ওনাকে ওনার কাজগুলি, ভারী কাজগুলি করার ক্ষেত্রে কিছু নিয়ম প্রক্রিয়াগতভাবে আমি মেনে চলার পরিবর্তন ব্যাপার। দেখাই। যেমন সামনে ঝুঁকে একেবারে জিনিসটা না তুলে ওনার মেরুদণ্ডটাকে স্ট্রেট রেখে নিচে বসে তারপর জিনিসটা নিয়ে তোলা, এটা একটা। আর হচ্ছে এই রোগীদের ক্ষেত্রে আমরা যেটা বলি কোর স্ট্রেংথেনিং বা ব্যাক স্ট্রেংথেনিং যে এক্সারসাইজ গুলি, এগুলো যদি ওনারা যদি নিয়মিত করতে পারেন, তাহলে অনেক সময় দেখা যায় যে ভারী কাজ করার পরও কিন্তু আর কোমর ব্যথাটা হয় না। তার মানে আমি ওনাকে বলবো হচ্ছে উনি যদি পেশা নিতান্ত পরিবর্তন করতে নাই পারেন, তাহলে উনি আসলে ওই ব্যাক স্ট্রেংথেনিং এক্সারসাইজটা উনি ট্রাই করতে পারেন, যেটা ওনাকে একজন রিউমাটোলজিস্ট বা মেডিসিন বিশেষজ্ঞ শিখিয়ে দিতে পারেন। তো ওনার কাছ থেকে শিখে উনি যদি এটা অ্যাপ্লাই করেন, আমার মনে হয় উনি ওই কাজ করেও হয়তো বেটার ফিল করতে পারেন।
ধন্যবাদ স্যার। প্রিয় বন্ধু মাহমুদ, আশা করি আপনি নিয়মগুলো মেনে চলবেন এবং একজন অবশ্যই রিমাটোলজিস্ট বা মেডিসিন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন আপনার বর্তমান সমস্যা নিয়ে। স্যার, এই মুহূর্তে আমরা আরো একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমাদের কাছে প্রশ্ন করেছেন সোলাইমান মোস্তাক, বয়স 25 বছর। উনি প্রশ্ন করেছেন, উনি নিয়মিত জিম করেন এবং জিম করার সময় মাঝে মাঝে তাকে ভারী জিনিস ওঠাতে হয়। স্যার, আমরা এটা ধরে নিচ্ছি এক্সারসাইজের পার্ট হিসেবে। এবং সেক্ষেত্রে উনি পিএলআইডির সমস্যা নিয়ে একবার আক্রান্ত হয়েছিলেন। মাঝে ভালো ছিলেন বছর খানেক, তবে এখনো মাঝে মাঝে ব্যথা করে। সেক্ষেত্রে কি করা যেতে পারে, উনি করণীয় জানতে চাচ্ছেন স্যার। আসলে প্রশ্নগুলো কাছাকাছি হয়ে যাচ্ছে আগের জনের মতোই, এক্ষেত্রেও আমার একই একদমই পরামর্শই কাছাকাছি থাকবে। প্রশ্ন স্যার। জি জি জি, কাছাকাছি পরামর্শ থাকবে। যেমন ওনার যদি আসলে মোটর উইকনেস না থাকে, মানে পা যদি দুর্বল হয়ে না যায়, তারপর হচ্ছে প্রস্রাব পায়খানার কন্ট্রোলে যদি সমস্যা না হয়, তাহলে সেক্ষেত্রে আসলে এটা নিয়ে ভয়ের কিছু নাই। উনি একটু আগে যেভাবে বললাম, ওনার অ্যাক্টিভিটিটা কিছুটা হলে মডিফাই করতে হবে আসলে, যেহেতু এটা ওনার ক্ষেত্রে বারবার হচ্ছে। আর হচ্ছে কিছু টেইলর স্পেসিফিক এক্সারসাইজ, সবার ক্ষেত্রে কিন্তু গণভাবে আসলে একই এক্সারসাইজ দেয়া যায় না, এটা ইন্ডিভিজুয়ালাইজড। তো এক্ষেত্রে এই ধরনের ট্রিটমেন্ট গুলো আসলে মাল্টিডিসিপ্লিনারি, যে শুধু যে একজন রিউমাটোলজিস্টই করতে পারবে তা না। ওনার ব্যথার ধরন, ওনার পরীক্ষা নিরীক্ষার পরে, শারীরিকভাবে পরীক্ষা করার পরে, ওনার ধরন দেখে অনেক সময় প্রয়োজন হলে, যেমন 6 সপ্তাহ পরে যদি ভালো না হয়, আমরা অনেক সময় এমআরআই করি। এমআরআই তে ওনার যে ফাইন্ডিংস সে অনুযায়ী ওনাকে স্পেসিফিক কিছু হয়তো এক্সারসাইজ দেওয়া যেতে পারে। এক্ষেত্রে একজন ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট, ইভেন ফিজিওথেরাপিস্টও ওনাকে হেল্প করতে পারেন। আর যদি কোনো মোটর ডেফিসিট যদি আসলে থেকে থাকে, স্ফিংটার প্রবলেম থেকে থাকে, বা ব্যথার মাত্রা এতই বেশি যেটা উন্নতি হচ্ছে না, এসব ক্ষেত্রে যদি প্রয়োজন হয় সার্জারিও করা লাগতে পারে। কিন্তু সেই সিদ্ধান্তটা ধন্যবাদ আসলে স্যার। সত্যিকার অর্থে এই মুহূর্তে এখানে বলাটা মুশকিল, প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে জিনিসগুলো আলাদাই হয়। ধরন দেখে এবং অবস্থা বুঝে তারপর সিদ্ধান্ত স্যার। ফাইন্ডিংস তবে দেখে, এক্ষেত্রে ফাইন্ডিংস কিন্তু দেখে, ওনার উনি শারীরিক ফাইন্ডিংস ওনার দেখে। উনি ওনার এক্সারসাইজের ধরনটা কিন্তু চেঞ্জ করতে পারেন আমার মনে হয়, যেটা স্যার। জি 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 কারণ জি, বিভিন্ন ডেফিনেটলি। ধরনের জিমের আমাদের জি কাছে জি জি। ধরন রয়েছে, তো উনি হ্যাঁ সেটাই, ওনার মানে যে বডি ভারী যে ওয়েট বা কাজটা, বিএমআই ভারী ওয়েট অনুযায়ী, লিফটিংটা, এটা একটু অ্যাভয়েড করা উচিত। ওনার বিএমআই অনুযায়ী উনি ওনার ব্যায়ামটাকে জি একটু মডিফাই করে নিলে আমার মনে হয় বেশ ভালোই দাঁড়াবে স্যার, আশা করি ইনশাআল্লাহ। স্যার, আপনি একটু আগে যে কথাটা বললেন মাল্টিডিসিপ্লিনারি, মানে অনেকগুলো ফ্যাক্টর এর সাথে জড়িয়ে আছে। আমরা যদি কোমর ব্যথার মূল কারণ জি জি জি। খুঁজতে যাই, স্যার, আসলে আমরা কোন কোন রোগ নির্ণয় পদ্ধতি ব্যবহার করব? একটু আগে আপনি একটু বলেছেন এমআরআই, এছাড়া বা হ্যাঁ হ্যাঁ এমআরআই হ্যাঁ। সহ আমরা আমি কি কি বিষয় আমি যেতে আসলে পারি স্যার? পিএলআইডি এবং ওনার যেহেতু লম্বা সময় ধরে ছিল সেই কারণে আমি এমআরআই এর কথাটা বলেছি, কিন্তু আচ্ছা। এক্ষেত্রে আমি সবার জন্য বলি, সবাইকে আসলে সচেতন করি যে কোমরে ব্যথায় আসলে হঠাৎ করে যে কোমর ব্যথা নিয়ে আসে, এইসব কোমর ব্যথা আসলে ইভেন কোনো পরীক্ষা নিরীক্ষারই প্রয়োজন হয় না। আগেই বলেছি আমি যে 95% কারণই হচ্ছে মেকানিক্যাল, যেটা সিরিয়াস কারণ নয়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা একিউট যে লো ব্যাক পেইন, সাধারণত 3 মাসের বেশি কম সময়ের মধ্যে যদি রোগী আসে, এটাকে আমরা বলি একিউট লো ব্যাক পেইন, এগুলি 6 থেকে 8 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। এই জন্য আসলে কোনো ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা আমরা সাধারণত করি না, যদি না আমরা রোগীর ইতিহাস থেকে পরীক্ষা করে কোনো সিরিয়াস প্যাথোলজি চিন্তা করি, যেগুলো আগেই বলেছি, মেরুদণ্ডের ইনফেকশন, কোনো হাড় ভেঙে গেল, স্পন্ডাইলো আর্থ্রাইটিস যেটা ইয়াং পেশেন্টদের হয়, ক্যান্সার, টিবি, এগুলো যদি সাসপেক্ট করি তাহলে আসলে আমরা পরীক্ষা নিরীক্ষা করি। না হলে আমরা আসলে প্রথম অন্তত 6 সপ্তাহের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করি না। যদি দেখা যায় 6 সপ্তাহ পার হয়ে গেছে, ব্যথা ভালো হচ্ছে না, সেক্ষেত্রে আমরা অনেক ধরনের পরীক্ষা করি। সেক্ষেত্রে এক্স রে করা যেতে পারে। আর রোগের ধরন যেটা আমি সন্দেহ করছি সেটা অনুযায়ী, যেমন রেডিকুলোপ্যাথি আগে যে সায়াটিকা, তারপরে হচ্ছে স্পাইনাল ক্যানাল স্টেনোসিস, এরকম রোগ সন্দেহ করলে বা টিবি সাসপেক্ট করলে আমরা অনেক সময় এমআরআই প্রেসক্রাইব করি। কিন্তু আমি বারবারই বলবো যে আসলে প্রথম 6 সপ্তাহের মধ্যে আসলে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না। আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা সবার জন্য, এখানে হয়তো অনেক ডাক্তারও আছেন, জানেন, আমাদের রোগীদের জন্য, যে রোগীদেরকে অনেক সময় খুশি করা যায় না, যে স্যারের কাছে কোমর ব্যথা নিয়ে গেলাম, স্যার একটা এক্স রেও করলো না। আসলে আমি করি না, কারণ হচ্ছে আসলে চট করে একটা এক্স রে করাটা আসলে ঠিকও না। কারণ হচ্ছে যেসব মানুষ কোমর ব্যথা নিয়ে আসেন, আমরা পরীক্ষা নিরীক্ষা করেও এদের 85 ভাগের ক্ষেত্রে স্পেসিফিক ভাবে কোনো কারণ বের করতে পারি না, যে পেইন জেনারেটর, যে কোথা থেকে ব্যথাটা আসছে এক্স রে করে আসলে বের করা যায় না। তাহলে ওই এক্স রেটা আসলে অপ্রয়োজনীয়। তো অপ্রয়োজনীয় এক্স রে করলে অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে কোমরের যে এক্স রেটা, যেটা দিয়ে আমরা লাম্বার স্পাইনের এখানে সব জয়েন্ট টয়েন্ট দেখতে পাই, এই এক্স রেটাতে আসলে অনেক পরিমাণে রেডিয়েশন এক্সপোজার হয়। আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, এভাবে বললে আপনারা বুঝতে পারবেন যে কোমরের এক্স রেটা কতটা খারাপ। যে একবার একটা কোমরের সামনে থেকে এবং পাশ থেকে এক্স রে করলে শরীরে যে পরিমাণ রেডিয়েশন ঢুকে, এটা 1 বছর প্রতিদিন বুকের এক্স রে করার সমান পরিমাণ রেডিয়েশন। তাহলে এই রেডিয়েশন কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না। তাহলে আসলে চট করে একটা এক্স রে করারও প্রয়োজন নেই। আপনার ডাক্তারই বুঝতে পারবে যে আপনার কোমরের ব্যথাটা কোনো সিরিয়াস কারণে হচ্ছে কিনা। যদি উনি মনে করেন তাহলে উনি প্রথম 6 সপ্তাহের মধ্যেই আপনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। কিন্তু যদি আসলে সিরিয়াস মনে না করেন,
তাহলে প্রথম 6 সপ্তাহের মধ্যে আসলে কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই। আর প্রয়োজন হলে সেক্ষেত্রে এক্স রে, এমআরআই, টিবি চিন্তা করলে আমরা বুকের এক্স রে করি, টিউবারকুলিন টেস্ট করি, অনেক সময় ব্লাড টেস্ট করি, রক্তের ইএসআর দেখি। তারপর স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি যদি সন্দেহ করি তাহলে সেক্ষেত্রে অনেক সময় আমরা জেনেটিক টেস্ট করি, এক্স রে করি, এমআরআই করি। তার মানে আসলে পরীক্ষা নিরীক্ষাটাও ডিপেন্ড করে আমরা রোগীর উপসর্গ, রোগীকে প্রাথমিকভাবে শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর। তবে সাধারণ কথা হচ্ছে এটাই, কমন যে কারণে আমাদের কোমরে ব্যথা হয়, কিছু একটা উঠাতে গিয়ে কোমরে ব্যথা হলো, দীর্ঘদিন 5-6 মাস ধরে আমার এমনিতে একটু কোমরে ব্যথা থাকে, ভারী কাজ করলে বাড়ে, এই ধরনের কোমরে ব্যথাগুলিতে আসলে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না। ধন্যবাদ স্যার। তবে আমি স্যার এক্ষেত্রে একটু যোগ করতে চাই, আমাদের এখানে অনেকেই আছেন যারা মনে করেন যে চিকিৎসকের কাছে গেলেই প্রচুর পরীক্ষা দিবে, আমার প্রচুর টাকা খরচ হবে, ঠিক আছে আমি টাকা জমিয়ে নিই তারপরে ব্যথার চিকিৎসা করব। এই ধারণাটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাখ্যা আপনি দিয়েছেন এবং একটা ভ্রান্ত ধারণার সমাধান আপনি দিয়েছেন যে কোমর ব্যথা হলেই একগাদা পরীক্ষার প্রয়োজন হয় না। সুতরাং ব্যথা থাকলে ব্যথা নিয়ে কষ্ট না করে আপনার নিকটবর্তী তিনি ডক্টর রয়েছেন, মেডিসিন স্পেশালিস্ট অথবা রিউমাটোলজিস্ট, যোগাযোগ করবেন অতি সত্বর। কারণ কোমর ব্যথা মানে এক গাদা পরীক্ষা করে আপনার টাকা নষ্ট হবে, ব্যাপারটা এরকমটা না। সুতরাং ব্যথা নিয়ে কষ্ট করবেন কেন দর্শক। স্যার, আপনি যে ব্যাপারগুলো বারবার বলেছেন স্যার, আমি সাথে ছোট্ট করে একটু জানতে চাইবো। আমাদের এখানে এখনকার সময় স্যার আমরা কিছু কথা খুব শুনে থাকি, ভিটামিন ডি এর কথা শুনে থাকি, বিসফসফোনেটের কথা শুনে থাকি, কিংবা আকুপাংচারের কথা এখন খুবই পরিচিত স্যার। তো আমি একটা জি জি জি। কমন প্রশ্ন করতে চাই স্যার, ভিটামিন জি ডি জি। এর সাথে কোমর ব্যথার আদৌ কি কোনো সম্পর্ক রয়েছে কিনা স্যার? খুবই ভালো একটা প্রশ্ন করেছেন। আসলেই বিভিন্ন সময় ক্রেজ থাকে, তো বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের একটা ক্রেজ হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি টেস্ট করা, দেন হচ্ছে ওইটা রিস্টোর করার জন্য ঔষধ দেয়া, বা অনেক সময় টেস্ট না করে ঔষধ দেয়া। আসলে এই ব্যাপারটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে যে আসলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি লেভেলটা কত ধরবো আমরা, ইনসাফিসিয়েন্সি কখন বলবো। যদি বলেন যে আসলে ভিটামিন ডি ইনসাফিসিয়েন্সি কোয়াইট কমন। ইভেন আমার নিজের ভিটামিন ডি লেভেল আমি পরীক্ষা করিয়েছিলাম একটা আসলে স্টাডি পারপাসে, আমারও 16, কিন্তু আমার তো কোমর ব্যথাও নেই, কোথাও কোনো উপসর্গও নেই। আসলে ট্রুলি ভিটামিন ডি ডেফিসিয়েন্সির সাথে উপসর্গের কোনো সম্পর্ক আছে কিনা এটাও এখনো শিওর না। আর স্পেসিফিক্যালি কোমর ব্যথার সাথে তো ভিটামিন ডির সম্পর্ক আমি বলবো খুবই রিমোট, অনেক দূরবর্তী, কমন কারণের মধ্যে কোনো ভাবেই আসবে না। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি লম্বা সময় যদি ধরে থাকে, তাহলে সেক্ষেত্রে বড়দের ক্ষেত্রে একটা অসুখ হয়, সেটাকে বলে অস্টিওম্যালাসিয়া। আর বাচ্চাদের যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি লম্বা সময় ধরে থাকে, তখন সেটাকে বলে রিকেটস। এটা অনেকেই জানে যে পা যে ধনুকের মতো বাঁকা হয়ে যায়। ধনুকের আর মতো বড়দের বাঁকা ক্ষেত্রে হয়ে পা যায়। ধনুকের মতো বাঁকা হয় না, তবে সেক্ষেত্রে বোন পেইন হয়, মাসল উইকনেস মানে মাংসপেশিতে দুর্বলতা, এগুলো হতে পারে। তো বোন পেইনের পার্ট হিসেবে হয়তো কোমরে ব্যথা হতে পারে, কোমরে যেহেতু বোন আছে, কিন্তু এটাকে কমন কারণ হিসেবে ধরা যাবে না। তার মানে কোমর ব্যথা হলেই ভিটামিন ডি টেস্ট করা অথবা অপ্রয়োজনে হাই ডোজ ভিটামিন ডি খাওয়ার আহ, আমি বলবো মানে তো হয় না, বরং এটা কখনো কখনো ক্ষতির কারণও হতে পারে। যেমন ভিটামিন ডি যদি আপনার শরীরে আগে থেকে যথেষ্ট পরিমাণে থাকে, আপনি হাই ডোজ ভিটামিন ডি ইনজেকশন নিলেন, অথবা 50,000 ইউনিটের ক্যাপসুল পাওয়া যায়, এটা যদি দীর্ঘমেয়াদী খান, তাহলে আপনি কিন্তু ভিটামিন ডি টক্সিসিটিও হতে পারে। 100 ন্যানোগ্রামের উপরে গেলে আমরা এটাকে টক্সিসিটি বলি, সেক্ষেত্রে আপনার কিডনি স্টোন হওয়ারও ঝুঁকি বাড়বে, আরো অনেক ধরনের জটিলতা হতে পারে। তো জি স্যার। এটাই আমার মেসেজ, যে আসলে কোমর ব্যথা হলে ভিটামিন ডি টেস্ট করে ভিটামিন ডি খাওয়ার মনে হয় প্রয়োজন নেই। স্যার, আরো একটি সুন্দর বার্তা উঠে আসলো আমাদের খুবই কমন ধারণা ভিটামিন ডি নিয়ে। ধন্যবাদ স্যার এত সুন্দর ব্যাখ্যামূলক উপস্থাপনের জন্য। যেখানে ভিটামিন ডি আদৌ তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালনই করছে না, সেখানে ভিটামিন ডি অহরহ দেয়া হচ্ছে। আশা করব আমাদের আশেপাশে যারা রয়েছেন আমাদের দর্শক বন্ধুরা এই বিষয়টি খুব মাথায় রাখবেন। স্যার, আমি আবারও ফিরতে চাই প্রশ্নে, তবে তার আগে আকুপাংচার নিয়ে একটু বলতে চাই। আমাদের এখন খুবই জনপ্রিয় একটা ট্রেন্ড চলে এসেছে, আকুপাংচার। স্যার, আপনি যদি এই বিষয়ে কিছু একটা বলতেন স্যার। জি। ছোট্ট বার্তা, আমরা অনুষ্ঠানে আসলে আপনি একদমই শেষ এটা বলাতে পর্যায়ে আমার চলে মনে এসেছি। পড়লো যে আকুপাংচার ছাড়াও আসলে এ ধরনের আমরা এগুলিকে বলি আনপ্রোভেন থেরাপি আর কি। আসলে এগুলির কোনো এখন পর্যন্ত আনপ্রভেন্টেড। সাইন্টিফিক কোনো এভিডেন্স নাই, যেমন আকুপাংচার, তারপর হচ্ছে কাইরোপ্র্যাকটিক কিছু থেরাপি আছে এগুলি, তারপর হচ্ছে টেন্স থেরাপি, লেজার থেরাপি, ইভেন কিছু সার্জারি আছে, স্পাইনাল ম্যানিপুলেশন সার্জারি আছে। এগুলি আসলে এখন পর্যন্ত কোথাও কোনো রিকমেন্ডেশনে আসেনি। কারণ হচ্ছে আসলে মেডিকেল সায়েন্সটা হচ্ছে এভিডেন্স বেসড। আমি একজন রোগীকে দিলাম, ওনার উপকার হলো, এটা দিয়ে আমি বলতে পারবো না যে এই থেরাপিটা ইফেক্টিভ। এই ধরনের একটা থেরাপিকে সায়েন্স তখনই একসেপ্ট করবে যখন আপনি একটা ট্রায়াল দিবেন, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, মানে ওই রোগের জন্য পাশাপাশি চিকিৎসার সাথে এটাকে কম্পেয়ার করা। কম্পেয়ার করে যদি ইফিকেসি প্রমাণিত হয়, তাহলে এইসব থেরাপি আমরা দিতে পারি। তো এখন পর্যন্ত যে এভিডেন্স, সেই এভিডেন্স অনুযায়ী
আপনি যে নামগুলি বললেন আকুপাংচার বা এই থেরাপিগুলির আসলে একিউট লো ব্যাক পেইন বা ক্রনিক যেগুলি 3 মাসের বেশি সময় ধরে আছে, এই ব্যাক পেইন গুলিতে এগুলির কোনো এভিডেন্স এখনো নেই। তবে যেহেতু মেডিকেল সায়েন্স সবসময় পরিবর্তনশীল, যদি পরিবর্তনশীল কখনো এবং এ পরিবর্তন ধরনের হচ্ছে। এভিডেন্স আসে, যদি এভিডেন্স আসে তখন সেক্ষেত্রে আমরা এগুলো রিকমেন্ড করব, কিন্তু এখন পর্যন্ত আসলে এ ধরনের থেরাপির কোনো সায়েন্টিফিক এভিডেন্স নেই। অনেক ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। এত প্রাণবন্ত একটা আড্ডা থেকে আমার আসলেই যেতে ইচ্ছা করছে না, এবং আমি জানি আমার প্রিয় দর্শকদেরও আপনাকে ছাড়তে ইচ্ছা করছে না স্যার। তারপরও সময়ের খাতিরে, সময় স্বল্পতার খাতিরে আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আশা করছি অন্য কোনো পর্বে আবারও দেখা হবে স্যার। ভালো থাকবেন, এবং আপনার এত ব্যস্ত সময় থেকে আমার জন্য এবং আমাদের দর্শকদের জন্য সময় বের করার জন্য রাজ টিভির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং আমাদের প্রিয় দর্শকদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি স্যার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম 61তম পর্ব ফ্রাইডে নাইট উইথ রিমাটোলজিস্টের। আজকের পর্বের মূল আলোচনা ছিল কোমর ব্যথা, কারণ এবং চিকিৎসা। দর্শক, কোমর ব্যথা মানেই অবহেলা করতে হবে এমন কিছু নয়। আমাদের নিত্য নৈমিত্তিক যেসব কাজ এবং আমাদের সাধারণ যে কর্মকাণ্ড, এই সাধারণ কাজগুলোর মধ্যে যদি আমরা একটু নিয়ম মেনে চলতে পারি, তাহলেই কিন্তু কোমর ব্যথাকে অনেকাংশে আমরা রোধ করতে পারি। দর্শক, এই আশাবাদ ব্যক্ত রেখে এবং আপনারা ঠিক মতো নিয়ম মেনে চলবেন, এবং সমস্যা হলে অবশ্যই একজন রিমাটোলজিস্ট বা মেডিসিন স্পেশালিস্টের কাছে যোগাযোগ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ডাক্তার তাওহিদুল ইসলাম রাসেল। দেখা হবে অন্য কোনো এপিসোডে। ভালো থাকবেন। শুভরাত্রি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.